হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস নিয়ে, যেটি এই প্ল্যানেট অফ দ্য এপস রিবুটেড মুভি সিরিজের দ্বিতীয় মুভি, যার প্রথম মুভি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই আপনারা কেউ যদি এখনো এই সিরিজের প্রথম পর্ব দেখতে বাকি থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম মুভিটি অবশ্যই দেখে নেবেন, না হলে এই মুভির গল্প বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তাহলে আর ইন্ট্রোডাকশন না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই মুভির কাহিনী শুরু হয় প্রথম পর্ব শেষ হওয়ার 10 বছর পর থেকে। প্রথম পর্বের লাস্টেই আমরা জানতে পেরেছিলাম ALZ 113 প্রতিষেধকের কারণে একটি মারাত্মক বিশ্ব মহামারী চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে। আর এই পর্বের প্রথমেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয় এই 10 বছরে ওই বিশ্ব মহামারীর কারণেই মানব জাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মানে পুরো পৃথিবীর মানুষ ওই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। শুধুমাত্র কয়েকটি জায়গায় কিছু কিছু মানুষই ওই ভাইরাসের হাত থেকে বেঁচে গেছে, যারা এখন বিভিন্ন জায়গায় এক একটি টিম হিসাবে বসবাস করছে। এবার সান ফ্রান্সিসকোর এই রকমই একটি টিম সিদ্ধান্ত নেয় পৃথিবীতে তাদেরই মতো আর কোনো মানুষ বেঁচে রয়েছে কিনা এটা তাদের খুঁজে দেখা উচিত। কিন্তু বর্তমানে তাদের কাছে কোনো ইলেকট্রিসিটি না থাকায় কোনোভাবেই তারা বাইরের কোথাও যোগাযোগ করতে পারছে না, যে কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে তাদের এই স্থানের ইলেকট্রিসিটি ফিরিয়ে আনতে হবে। আর সেটা একমাত্র সম্ভব ওই গোল্ডেন গেট ব্রিজের উল্টো দিকে অবস্থিত ওই জঙ্গলের কাছে থাকা একটি জলবিদ্যুৎ বাঁধ ঠিক করলে। তো ইলেকট্রিসিটি ফিরিয়ে আনার দ্বিতীয় আর কোনো অপশন না থাকায় মিস্টার ম্যালকমের নেতৃত্বে মানব জাতির একটি টিম ওই জঙ্গলের দিকে রওনা হয় সেই জলবিদ্যুৎ বাঁধ ঠিক করার জন্য। কিন্তু আগের পর্বেই আমরা দেখেছি সিজার তার বন মানুষ টিম নিয়ে ওই জঙ্গলে বসবাস করার জন্যই মনস্থির করেছিল। আর এই পর্বে আমরা দেখতে পাই এই 10 বছরে সিজারের টিম এখন আরো বড় হয়ে উঠেছে এবং আদিম মানুষের মতো তারা একটি কাবিলাও তৈরি করেছে তাদের বসবাসের জন্য, যাদের একমাত্র লিডার সিজার আর তার লেফটেন্যান্ট হিসাবে কাজ করে মরিস, রকেট এবং কোবা। এখানে আমরা এই বন মানুষ টিমের মধ্যে মারাত্মক একটি বন্ডিং দেখতে পাই। মানে কোনো উপায়েই তারা সিজারের উপর কোনো কথাই বলে না, আর সিজারও একটি নির্দিষ্ট শৃঙ্খলায় তাদের এই টিমকে চালনা করে আসছে। এখানে আমরা এটাও জানতে পারি সিজার বর্তমানে কর্নেলিয়া নামক একটি মহিলা শিম্পাঞ্জির সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছে এবং তাদের দুটি পুত্রও রয়েছে, প্রথমত ব্লু আইস এবং দ্বিতীয়ত সদ্য জন্ম নেওয়া কর্নেলিয়াস। যাই হোক, মিস্টার ম্যালকমের নেতৃত্বে যে টিম এই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই টিম হঠাৎই ওই জঙ্গলের মধ্যে দুটি শিম্পাঞ্জির মুখোমুখি হলে কারভার নামক একটি টিম মেম্বার ভয়ের কারণেই একটি শিম্পাঞ্জির উপর গুলি চালিয়ে দেয়। ফলে নিমেষের মধ্যেই সিজারের পুরো টিম ম্যালকমের গ্রুপকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এবার ম্যালকম যখন একসঙ্গে এত শিম্পাঞ্জি এবং তাদের হাতে হাতিয়ার দেখতে পায়, তখনই সে বুঝে যায় এরা কোনো সাধারণ শিম্পাঞ্জি না। ফলে সঙ্গে সঙ্গেই সে তার হাতের বন্দুক নিচের দিকে নামিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, যেটা দেখে ওই এপসদের লিডার মানে সিজার ম্যালকমকে তার টিম নিয়ে সঙ্গে সঙ্গেই এই জঙ্গল থেকে চলে যেতে বলে। এবার ম্যালকম কোনো প্রকারে তার টিম নিয়ে ওই জঙ্গল থেকে বেরিয়ে আসার পর তাদের লিডার ড্রেফাসকে যখন ওই জঙ্গলের ঘটনা সম্বন্ধে জানায়, সে এই ঘটনা শুনে হতবাক হয়ে যায়। কিন্তু ম্যালকমকে সে রিকোয়েস্ট করে ওই ঘটনা এখনই কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, যতক্ষণ না তারা সিদ্ধান্ত নেয় এরপর তারা কি করবে। যাই হোক, এদিকে যে শিম্পাঞ্জি গুলিতে আহত হয়েছিল সে আবার সিজারের লেফটেন্যান্ট রকেটের পুত্র। ফলে সিজার তার আরেক লেফটেন্যান্ট কোবাকে অর্ডার দিয়েছিল ওই মানুষগুলির পিছু নিতে, যাতে তারা এটা উদ্ধার করতে পারে ওই টিম এই জঙ্গলে কেন এসেছিল। তো সিজারের কথা মতোই কোবা তার দুই সঙ্গীর সঙ্গে মানব জাতির অবশিষ্ট থাকা ওই টিম যখন দেখতে পায়, তখনই সে ফিরে গিয়ে তাদের সমস্ত কাবিলার সামনে সিজারকে জানায় এভাবে ওই মানুষগুলিকে ছেড়ে দেওয়া তার একদমই উচিত হয়নি, কারণ এইবার তারা যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। তাই কোবার মতামত মানব জাতি তাদের উপর হামলা করার আগেই তাদের টিমেরই উচিত মানব জাতির উপর হামলা করা। আসলে জেনসিস নামক সেই কোম্পানি যেহেতু কোবার উপর বিভিন্ন ধরনের নিষ্ঠুর এক্সপেরিমেন্ট করেছিল, সেহেতু তখন থেকেই কোবা মানব জাতির উপর খুবই ক্ষিপ্ত। তাই মানব জাতিকে সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু কোবার এই মতামত শোনার পর সিজার তাদের পুরো টিমের উদ্দেশ্যে জানিয়ে দেয় তারা কখনোই মানব জাতির উপর হামলা করবে না, যতক্ষণ না মানব জাতি তাদের কোনো অসুবিধা করছে। কারণ মানব জাতির বিরুদ্ধে এখন লড়াই করতে গেলে তাদের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। কারণ এখনো কত মানুষ বেঁচে রয়েছে আর তাদের কাছে কত হাতিয়ার আছে এর কোনো আইডিয়াই এপসদের কাছে নেই।
তাই মানব জাতির সঙ্গে আগে ভাগেই তাদের লড়াই ঘোষণা করাটা বোকামি হবে। ফলে এই কথা শুনে সকলেই সিজারকে সম্মতি জানায়। কিন্তু শুধুমাত্র কোবার মন রাখার জন্যই পরের দিনই সিজার তার পুরো কাবিলা নিয়ে উপস্থিত হয় মানব জাতির ওই টিমের সম্মুখে। কারণ কোবা সিজারকে রিকোয়েস্ট করেছিল মানব জাতির বিরুদ্ধে সে লড়াই না করলেও তাদের অন্তত একবার এটা দেখিয়ে দেওয়া উচিত তারা সংখ্যায় অনেক রয়েছে। আর কোবার সেই কথা অনুযায়ী সিজার তার টিম নিয়ে উপস্থিত হয় মানব জাতির সম্মুখে। কিন্তু এই টাইমে তারা মানব জাতির কোনো ক্ষতি না করে সকলকে উদ্দেশ্য করে জানিয়ে দেয় এপসরা বিনা কারণে কোনো যুদ্ধ চায় না, তারা শুধু তাদের নিজেদের অস্তিত্বই রক্ষা করতে চায়। তাই মানব জাতি যদি তাদের অস্তিত্বে বাধা হয়ে দাঁড়ায় তখন তারা অবশ্যই লড়াই করবে। তাই বেঁচে থাকা এই অবশিষ্ট মানব জাতি যেন এখান থেকে ওই এপসদের বনাঞ্চলে কোনো কারণে পা না রাখে। এই বলেই সিজার আবারও তার টিম নিয়ে নিজেদের জায়গায় ফিরে আসে। কিন্তু এই দৃশ্য দেখার পর ম্যালকম এবং তার সম্প্রদায়ের নেতা ড্রেফাস পড়ে যায় মহা সমস্যায়। কারণ জঙ্গলে অবস্থিত ওই জলবিদ্যুৎ প্রকল্প চালু না করতে পারলে তারা কখনোই তাদের ইলেকট্রিসিটি ফিরে পাবে না। আর ইলেকট্রিক ব্যতীত তারা বাইরের জগতের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না। কিন্তু এরপরও ম্যালকম সিদ্ধান্ত নেয় তার আরও একবার চেষ্টা করে দেখা উচিত। মানে তার মনে হয় ওই জঙ্গলে উপস্থিত হয়ে শিম্পাঞ্জিদের ওই লিডারকে বোঝালে সে হয়তো মানব জাতিদের অসুবিধা বুঝতে পারবে, আর তারপর হয়তো ওই জলবিদ্যুৎ প্রকল্প চালু করার জন্য পারমিশনও দিয়ে দেবে। যদিও এই প্রস্তাব জানানোর পর তাদের লিডার ড্রেফাস একদমই রাজি হয় না, কারণ জঙ্গলে যদি আবারও মানব জাতি প্রবেশ করে তাহলে হয়তো এপসরা মানব জাতির বিরুদ্ধে এখনই যুদ্ধ ঘোষণা করবে, যেটা ড্রেফাস একদমই চায় না। কিন্তু এই যে দ্বিতীয় আর কোনো অপশন না থাকায় ড্রেফাসকে রাজি করিয়েই ম্যালকম আবারও তার একটি ছোট টিম নিয়ে উপস্থিত হয় ওই জঙ্গলে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি ম্যালকমের স্ত্রী এলি এবং তার ছেলে আলেকজান্ডারও তার সঙ্গে জঙ্গলে উপস্থিত হয় তার এই কাজে হেল্প করার জন্য। যাই হোক, জঙ্গলে উপস্থিত হয়ে বাকিদেরকে গাড়িতে ওয়েট করতে বলে ম্যালকম একাই রওনা হয় ওই এপসদের কাবিলার উদ্দেশ্যে। যেখানে কিছু গরিলা ম্যালকমকে বন্দি বানিয়ে সিজারের সম্মুখে উপস্থিত করলে ম্যালকম তার সামনে নত হয়ে তাকে বোঝায় মানব জাতি তাদের কোনো ক্ষতি চায় না, তারা একটি বিশেষ কারণেই এই জঙ্গলে উপস্থিত হয়েছে। তাই সিজার যদি তার সঙ্গে ওই ড্যামের কাছে আসে তাহলেই সে তাকে বোঝাতে পারবে কেন মানব জাতি বারবার এই জঙ্গলে আসছে। এইবার সিজার যেহেতু ছোট থেকেই মানুষের সঙ্গে বড় হয়ে উঠেছে তাই মানব জাতির প্রতি তার একটি আলাদাই অনুভূতি, যে কারণে ম্যালকমকে সে কিছু না করে তার সঙ্গেই উপস্থিত হয় ওই জলবিদ্যুৎ প্রকল্পে, যেখানে ম্যালকম তাকে বোঝায় এই মুহূর্তে ইলেকট্রিসিটি তাদের খুবই প্রয়োজন। তাই তারা যদি কিছু মানুষকে এই স্থানে কাজ করার পারমিশন দেয় তাহলে তারা আবারও এই জলবিদ্যুৎ প্রকল্প চালু করতে পারবে আর মানব জাতি ইলেকট্রিসিটি আবারও ফিরে পাবে। এবার ম্যালকমের এই সমস্ত বক্তব্য শোনার পর সিজার তার ওই ছোট টিমকে এখানে আসার অনুমতি দিয়ে দেয়, কিন্তু শর্ত একটাই, মানব জাতি এই স্থানে কোনো হাতিয়ার নিয়ে আসতে পারবে না। তাই তাদের কাছে থাকা সমস্ত হাতিয়ার নিয়ে শিম্পাঞ্জিরা সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলে আর ম্যালকমের টিমও কাজে লেগে পড়ে ওই জলবিদ্যুৎ প্রকল্প চালু করার কাজে। এবার বেশ কিছুদিন জঙ্গলে কাটানোর ফলে ম্যালকমের স্ত্রী এলি এবং তার পুত্র আলেকজান্ডার এখানকার বেশ কিছু বন মানুষের সঙ্গে একটি বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু ম্যালকমের একটি টিম মেম্বারের কারণে সিজারের কাছে তাদের বিশ্বাস ভেঙে যায়, কারণ ম্যালকমের একটি টিম মেম্বার কারভার কাছ থেকে একটি বন্দুক পাওয়া যায়। মানে সিজার তো আগে ভাগেই বলেছিল এখানে কাজ করতে গেলে মানব জাতি তাদের সঙ্গে কোনো হাতিয়ার আনতে পারবে না, যে বিশ্বাসী মানব জাতির লঙ্ঘন করেছে। তাই এই বিষয়ে জানতে পারার পরেই সিজার ম্যালকমকে আদেশ দেয় এখনই তারা এই স্থান থেকে ফিরে যাক। ফলে সকলে মিলেই তারা তাদের গাড়িতে উপস্থিত হয়। কিন্তু ম্যালকম আবারও সিজারকে বোঝানোর চেষ্টা করতে গেলে তার স্ত্রী এলি এবং ম্যালকম দুজনেই আবারও উপস্থিত হয় তাদের কাবিলায়, যেখানে আমরা দেখতে পাই সিজারের ওয়াইফ কর্নেলিয়া এখন খুবই অসুস্থ, হয়তো আর 2-1 দিনের মধ্যেই সে মারা যাবে। কিন্তু এই দৃশ্য দেখার পর ম্যালকমের স্ত্রী এলি সিজারকে রিকোয়েস্ট করে সে যদি পারমিশন দেয় তাহলে এলি তার ওয়াইফের ট্রিটমেন্ট করতে পারে, কারণ এলি নিজে একজন নার্স। এবার সিজারের কাছে যেহেতু তার ওয়াইফকে বাঁচানোর মতো কোনো উপায় নেই তাই এলিকে সে বাধ্য হয়েই তার ওয়াইফের ট্রিটমেন্ট করতে দেয়। আর এলিও তার কাছে থাকা কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করে কর্নেলিয়াকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তোলে। ফলস্বরূপ সিজার আবারও ম্যালকমকে পারমিশন দিয়ে দেয় ওই জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করার জন্য। আর এইবার সিজার এবং তার কিছু টিম মেম্বারও ম্যালকমকে এই কাজে সাহায্য করতে শুরু করে। যদিও ম্যালকমের যে টিম মেম্বার তার কাছে বন্দুক লুকিয়ে রেখেছিল
তাকে কিন্তু ওই স্থান থেকে বের করে দেওয়া হয়, যে কারণে সে তাদের গাড়িতেই ওয়েট করতে শুরু করে। কিন্তু এই দিকে দেখা যায় ম্যালকমের টিম লিডার ড্রেফাস ফোর্ট পয়েন্ট অস্ত্রাগার থেকে আধুনিক সমস্ত হাতিয়ার সাধারণ মানুষের হাতে তুলে দেয়। কারণ ড্রেফাস খুব ভালো করেই জানে ম্যালকম যদি তার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় তাহলে এপসরা তাদের উপর অবশ্যই হামলা চালাবে। কারণ তাদের লিডার আগে ভাগেই তাদেরকে সাবধান করে গেছে মানব জাতি কোনোভাবেই যেন তাদের ওই জঙ্গলে পা না রাখে, যে কারণেই সে ওই অস্ত্রাগার থেকে আধুনিক সমস্ত হাতিয়ার সাধারণ মানুষদের হাতে তুলে দিয়ে আগে ভাগেই তাদেরকে তৈরি থাকতে বলে। কিন্তু ওইদিকে কোবা নামক ওই শিম্পাঞ্জি তার দুই সঙ্গীকে নিয়ে আবারও উপস্থিত হয় শহরে। কারণ তার সন্দেহ হয়েছিল মানব জাতি ইলেকট্রিসিটি ফেরাতে চাইছে হয়তো তাদেরই কোনো ক্ষতি করার জন্য। তাই মানব জাতি কি প্ল্যান করছে এটা জানতে এসেই তারা দেখতে পায় অবশিষ্ট মানব জাতি বিভিন্ন বন্দুক নিয়ে ট্রেনিং নিচ্ছে, যেটা দেখেই কোবা অনুমান করে এরা হয়তো তাদের সঙ্গে লড়াই করার জন্যই তৈরি হচ্ছে। তাই যথাশীঘ্রই সম্ভব সে আবারও জঙ্গলে ফিরে গিয়ে সিজারকে এই সমস্ত কাজের জন্য দায়ী করে বসে। এমনকি সে তাকে এটাও বলে সিজারের কাছে বর্তমান টাইমে এপসদের থেকে মানব জাতি বেশি দামি, মানে সিজারের কাছে তার নিজের টিমেরই কোনো দাম নেই। যেটা শুনে সঙ্গে সঙ্গেই সিজার কোবাকে মারধর করতে শুরু করে, কিন্তু তাকে সম্পূর্ণ হত্যা না করে ছেড়ে দেয়। কারণ তাদের টিমের নিয়ম অনুযায়ী কোনো শিম্পাঞ্জি তাদের নিজেদের টিমের কাউকে কখনোই হত্যা করবে না। তো এই মুহূর্তে সিজারের কাছে অপমানিত হয়ে কোবা সিজারের উপর খুবই রেগে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় এর বদলা সে নেবেই। ফলে এর পরবর্তীতে কোবা আবারও সেই অস্ত্রাগারে উপস্থিত হয়ে দুটি মানুষকে হত্যা করে তাদের থেকে সেই বন্দুকগুলি চুরি করে নেয়। আর তারপর গাড়িতে অপেক্ষারত ম্যালকমের সেই মেম্বার, মানে যাকে ম্যালকমের টিম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকেও কোবা হত্যা করে এবং অবশেষে সে তাদের কাবিলায় ফিরে আসে। এতক্ষণে ম্যালকমের টিম এবং সিজারের কিছু মেম্বারের চেষ্টায় সেই জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়ে যায়, মানে শহরের ইলেকট্রিসিটি আবারও ফিরে আসে। কিন্তু এই জঙ্গল থেকে ম্যালকম তার টিম নিয়ে ফিরে যাওয়ার আগেই কোবা চালাকি করে তাদের কাবিলায় আগুন লাগিয়ে দেয় এবং এরপর সবার আড়াল থেকে সেই বন্দুকের মাধ্যমে সিজারের উপরেই গুলি চালিয়ে দেয়। ফলে সিজার আহত হয়ে উপর থেকে জঙ্গলে পতিত হয়। আর সকলে যখন দেখতে পায় ওই স্থানে একটি বন্দুক পড়ে রয়েছে, তখনই তারা ভেবে নেয় কোনো মানুষই হয়তো তাদের লিডারকে হত্যা করেছে এবং একই টাইমে তাদের ওই কাবিলাতে আগুন ধরে যাওয়ায় তাদের এই ভাবনা আরো দৃঢ় হয়ে যায়। আর ঠিক এই টাইমেই কোবাও তাদের সম্মুখে উপস্থিত হয়ে ঘোষণা করে তাদের লিডার সিজার সব সময় মানব জাতির ভালো করতে চেয়েছে, কিন্তু বিনিময়ে মানব জাতি তাকে হত্যা করেছে। তাই যত শীঘ্রই সম্ভব তাদের উচিত মানব জাতির উপর আক্রমণ করা। এবার এই মুহূর্তে কোবার থেকে এই বক্তব্য শুনে তাদের সকল টিম মেম্বারও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। যদিও মরিস খুবই সাবধানে ম্যালকম সহ তার স্ত্রী এবং পুত্রকে ওই স্থান থেকে সাইড করে দেয়, কারণ মরিসের সঙ্গে আলেকজান্ডারের একটি সখ্যতা গড়ে উঠেছিল। যাই হোক, পরবর্তীতে দেখা যায় কোবার নির্দেশেই সমস্ত এপসরা জঙ্গল থেকে বেরিয়ে সোজা উপস্থিত হয় সেই অস্ত্রাগারে। আর তারপর সেখানকার সমস্ত অস্ত্র লুট করে অবশিষ্ট থাকা ওই সমস্ত মানব জাতির উপরেই পূর্ণ স্কেলে আক্রমণ চালায়, যেখানে এপস এবং মানব জাতি উভয় পক্ষেরই বহু মেম্বার মারা গেলেও অবশেষে কোবার নেতৃত্বেই এপসরা মানব জাতিকে পরাজিত করে। যদিও মানব জাতির ওই টিম লিডার ড্রেফাস আগে ভাগেই ওই স্থান থেকে কেটে পড়ে। আর এরপর দেখা যায় কোবার নির্দেশে সমস্ত সাধারণ মানুষদের খাঁচায় বন্দী করা হচ্ছে, কারণ মানব জাতি একদিন কোবাকে বন্দী বানিয়েছিল তাদের সুবিধার্থে। তাই এখন সে বুঝিয়ে দিতে চায় খাঁচার মধ্যে কতটা কষ্টে দিন কাটাতে হয়। আচ্ছা, একটি কথা আমি প্রথম থেকে উল্লেখ করতে ভুলে গেছি, সিজারের পুত্র ব্লু আইস কিন্তু আগে থেকেই কোবার দলে, মানে সিজার যে মানব জাতিকে ওইভাবে সাহায্য করছিল সেটা ব্লু আইসের একদমই পছন্দ ছিল না। আর পরবর্তীতে যখন কোবা ঘোষণা করলো মানব জাতি এই বন্দুকের সাহায্যে সিজারকে হত্যা করেছে, তখন ব্লু আইসও তার বাবার মৃত্যুর বদলার জন্য মানব জাতির উপর আক্রমণ করতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় কোবা যখন রকেটের পুত্র অ্যাশকে একটি নিরস্ত্র মানুষকে হত্যা করার জন্য আদেশ দেয়, তখন তার কথা মানতে অস্বীকার করলে কোবা নিজেই অ্যাশকে হত্যা করে, যেটা দেখেই ব্লু আইসের মতাদর্শ চেঞ্জ হয়ে যায়। আর এরপর যখন সে দেখতে পায় তার বাবার কাছের এপসদের কোবা বন্দী বানিয়ে রেখেছে, মানে রকেট, মরিস এবং লুকা সহ আরো অনেককেই বন্দী বানানো হয়েছে শুধুমাত্র কোবার কথা না শোনার জন্য, তখনই ব্লু আইস বুঝতে পারে কোবাকে বিশ্বাস করাটা তার অনেক বড় ভুল হয়েছে। যাই হোক, ওইদিকে দেখা যায় ম্যালকম তার পরিবার নিয়ে ওই জঙ্গল থেকে বেরোনোর টাইমে
সিজারের আহত দেহ আবিষ্কার করে। আর যখনই তারা দেখতে পায় সিজার এখনো জীবিত রয়েছে, তখনই তারা সিজারকে তাদের গাড়িতে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে এসে উপস্থিত হয়, যে বাড়িতে আমরা সিজার এবং উইলের একটি ছবি দেখতে পাই। মানে এটাই হচ্ছে সেই বাড়ি যেখানেই সিজার ছোট থেকে বড় হয়েছে। আর হ্যাঁ, এই মুভিতে ডক্টর উইলের কোনো উল্লেখ করা হয়নি, তাই খুব সম্ভবত এইটা ধরে নেওয়া যায় ওই মারাত্মক বিশ্ব মহামারীর কারণে ডক্টর উইলও হয়তো মারা গেছে। এনিওয়ে, এখানে ম্যালকমের ওয়াইফ তাকে জানায় যত শীঘ্রই সম্ভব সিজারের অপারেশন করতে হবে, না হলে হয়তো তাকে বাঁচানো যাবে না। কিন্তু এলির কাছে এই মুহূর্তে পর্যাপ্ত কোনো জিনিসই নেই যার মাধ্যমে সে সিজারের অপারেশন করতে পারে। আবার এই অবস্থায় সিজারকে নিয়ে শহরের বেশি ভিতরে প্রবেশ করাটা তাদের পক্ষে সম্ভব না। তাই অপারেশনের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার জন্য ম্যালকমই উপস্থিত হয় তাদের সেই বসতিতে, যে স্থানে এপসরা এই টাইমে সাধারণ মানুষদের ধরে ধরে বন্দি বানাচ্ছে। কিন্তু ম্যালকম সবার অলক্ষ্যে সেখান থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে আসার টাইমে ব্লু আইসের মুখোমুখি হয়ে পড়ে, যদিও ব্লু আইস তার কোনো ক্ষতি না করেই তাকে ছেড়ে দেয়। যেটা দেখে ম্যালকমও সঙ্গে সঙ্গে তাকে জানায় তার বাবা এখনো জীবিত রয়েছে। ফলে পরবর্তীতে ব্লু আইসকে সঙ্গে নিয়েই ম্যালকম ফিরে আসে সিজারের কাছে, যার পর এলি তার অপারেশন কমপ্লিট করলে সিজার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। আর এরপরেই সিজার তার ছেলেকে জানায় তার উপর গুলি কোনো মানুষ চালায়নি, তাকে গুলি করেছে কোবা। মানে এই যে মানুষের উপর এপসরা হামলা চালাচ্ছে, এটা কোবার একটি ষড়যন্ত্র, তাই যত শীঘ্রই সম্ভব তাদেরকে থামাতে হবে। তো এই প্ল্যান নিয়েই ব্লু আইস সর্বপ্রথম তার বাবার প্রিয় এপসদের ওই বন্দি অবস্থা থেকে মুক্ত করে, আর তারপর সকলে মিলেই একটি টানেলের মধ্যে দিয়ে রওনা হয় কোবার সঙ্গে মোকাবিলা করার জন্য। তো এপসরা যখন কোবাকে থামানোর জন্য রওনা হয়, ম্যালকম তখন ওই টানেলের মধ্যেই তাদের লিডার ড্রেফাসকে খুঁজে পায়, যে তার দুই সঙ্গীর সঙ্গে একটি টাওয়ারকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ ওই টাওয়ারেই এখন এপসরা আশ্রয় নিয়েছে। কিন্তু এইটা জানার পরেই ম্যালকম তাদের দিকে বন্দুক তাক করে এই কাজ করতে বারণ করে, কারণ ম্যালকম কিছুতেই চাইছিল না ওই টাওয়ার ধ্বংস করে সমস্ত এপসদের হত্যা করতে। সে চাইছিল সিজার কোবার সম্মুখে উপস্থিত হয়ে আবারও তার নিজের লিডারশিপ ফিরে পাক, যার পর তার নির্দেশেই এপসরা আবারও বনাঞ্চলে ফিরে যাক, যে কারণে সে ওই টাওয়ার বিস্ফোরণ করতে বারণ করে। যদিও ওই দিকে দেখা যায় সিজার যখন ওই টাওয়ারের উপর কোবার মুখোমুখি হয়, তখন সমস্ত এপসরা তাদের লিডারকে দেখে অবাক হলেও কোবা কিন্তু এই মুহূর্তে নিজেকেই এপসদের লিডার হিসাবে দাবি করে। ফলে নিমেষেই শুরু হয় কোবা এবং সিজারের লড়াই। ঠিক এই টাইমেই ড্রেফাস ম্যালকমকে ফাঁকি দিয়ে ওই টাওয়ারে বিস্ফোরণ ঘটায়, যার ফলে বহু এপস ওই স্থানে মারা যায়। কিন্তু লাস্ট পর্যন্ত সিজারই কোবাকে পরাজিত করে আবারও তার নিজের লিডারশিপ ফিরে পায়। এদিকে এপসদের মারার প্রয়াসে ড্রেফাস নিজে মারা গেলেও ম্যালকম কোনো প্রকারে ওই স্থান থেকে বেরিয়ে যায়, আর তারপর সিজারের সম্মুখে উপস্থিত হয়ে তাকে রিকোয়েস্ট করে যত শীঘ্রই সম্ভব সে যেন তার টিম নিয়ে বনে ফিরে যায়, কারণ ডেফার্স কিছুক্ষণ আগেই ম্যালকমকে জানিয়েছিল তারা একটি সামরিক বাহিনীর সাহায্য চেয়েছে, যারা কিছুক্ষণের মধ্যেই এই স্থানে উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ করবে। তাই সেনাবাহিনীরা এই স্থানে উপস্থিত হওয়ার আগেই এপসরা যেন এই স্থান থেকে চলে যায়। কিন্তু এই কথা শোনার পর সিজার তাকে জানায় এপসদের এই আক্রমণ মানবজাতি কখনোই ক্ষমা করবে না, তাই লড়াই এখন অনিবার্য। যে কারণে সিজার উল্টে ম্যালকমকে পরামর্শ দেয় সে যেন তার পরিবার নিয়ে এই স্থান থেকে সরে যায়, যেটার উত্তরে ম্যালকম তাকে জানায় আমি ভেবেছিলাম আমরা হয়তো আবারও শান্তি ফিরিয়ে আনতে পারবো। রিপ্লাই সিজারও তাকে জানায় আমিও সব সময় এটাই চাইতাম, কিন্তু এখন আর সেটা কোনোভাবেই পসিবল না। এই বলেই ম্যালকমকে বিদায় জানিয়ে আসন্ন যুদ্ধের জন্য তারা সকলে মিলে তৈরি হতে শুরু করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য